236 আসনে বিএনপি তাদের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এরই মধ্যে এনসিপিও দু একদিনের মধ্যে প্রকাশ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তার ভিতরে মোটা দাগে কয়েকটি যেসব আসনে তাদের হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন সেগুলো প্রকাশ হয়ে গেছে। আর অন্যদিকে জামাত ইসলাম চূড়ান্ত প্রার্থী তালিকা দেওয়ার একেবারে দ্বারপ্রান্তে রয়েছে। সবকিছু মিলিয়ে এ যেন মনে হচ্ছে ছুটছে নির্বাচনের ট্রেন। আর এই নির্বাচনের ট্রেন ধরতেই আজ আমরা শুরু করছি মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। সবাইকে স্বাগত জানাচ্ছি, দেখছি নিউজ 24। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমি একটু আমার ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে আছেন রাশেদ প্রধান, সহসভাপতি ও মুখপাত্র জাকপা। এছাড়া আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এবং আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন মৌলানা আশরাফ মাহাদি, যুগ্ম আহ্বায়ক এনসিপি। আজকে আমরা আমাদের যে মূল যে বিষয় আলোচনার বিষয় সেটি নির্ধারণ করেছি ছুটছে নির্বাচনের ট্রেন। আমি একটু রাশেদ প্রধান আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিএনপির 236টি আসন, যদিও 237 ছিল, একটি আসনে মনোনয়ন স্থগিত করা হয়েছে। তো মোটা দাগে আসলে বিএনপির এই প্রার্থী তালিকা আপনার কাছে কেমন মনে হলো? ধন্যবাদ আপনাকে। আমি সর্বপ্রথম যেটা মনে করি যে বিএনপি একটা এক্সাম্পল ক্রিয়েট করেছে গতকাল। এটা হচ্ছে বিএনপির রাজনৈতিক ইতিহাস এবং অতীতে নির্বাচনে অংশগ্রহণের ইতিহাস যদি আমরা দেখি, বিএনপি মোটা দাগে এক একটা আসনে 2 জন 3 জন 4 জন করে প্রার্থী রাখতেন। সবাই শেষবেলা পর্যন্ত কে দাঁড়াবে এই যুদ্ধে লিপ্ত হতো। একাধিক মানুষ মনোনয়নপত্র কিনত, জমা দিত এবং শেষবেলা যে বিএনপি ঘোষণা করত যে অমুক হবে না তমুক হবে। এবার যেটা দেখা গেল সেটা হচ্ছে বিএনপি তফসিল ঘোষণা করার আগেই নিজেদের একটা বড় অংশের প্রার্থিতা ঘোষণা করে দিয়েছে। এটা আমি মনে করি ভালো, কারণ হচ্ছে যে শেষবেলায় যে গোলমালটা, ওই গোলমালটা এড়ানো যায়, হানাহানি মারামারি এড়ানো যায়। এই দিক দিয়ে চিন্তা করলে এটা একটা নতুনত্ব বিএনপির মতো দলের জন্য। আবার একই সাথে সাথে আমি যেটাতে দুঃখিত সেটা হচ্ছে গতকালকেই দেখলাম যে ঘোষণা করার পরেই রাতে অনেক জায়গায় আগুন জ্বলে উঠল। মানি না। তো বিএনপির মতো একটা জনপ্রিয় দল যারা অতীতে একাধিকবার ক্ষমতায় ছিল এবং জুলাই গণঅভ্যুত্থানের পর যারা এখন আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের চেইন অফ কমান্ডে যদি এরকম আগুন জ্বলে ওঠার ইতিহাস এখনো হয় এই গণঅভ্যুত্থানের পরেও, তাহলে সেটা দুঃখজনক। তবে আমি সব মিলিয়ে জিনিসটাতে আশাবাদী, কারণ হচ্ছে ওই যে আপনি বলছিলেন নির্বাচনী ট্রেন, জামাত তো আরো 6 মাস আগে প্রার্থিতা ঘোষণা করেছে তাদের দলীয়গুলা, বিএনপি এখন ঘোষণা করলো। এই যে একটা উৎসব শুরু হয়েছে, এই উৎসবটা আমরা জাতীয় নির্বাচনের শেষ পর্যন্ত বজায় রাখতে চাই। আমরা জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশে একটা ঈদ উদযাপন করতে চাই। ধন্যবাদ। আমি এবার একটু ইজাজ কবির আপনার কাছে আসতে চাই। মাদারীপুর 1 আসনের মনোনয়ন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। প্রার্থী ঘোষণা করার পর আবার স্থগিত কেন করা হলো? এটি তো পরিবর্তন করা যেতে পারতো বা এটিকে পরবর্তীতে আরেকটু সময় নিয়ে স্থগিত করা যেতে পারতো। ধন্যবাদ আপনাকে। না, আসলে আপনারা প্রার্থীতা যে বলতে যেভাবে বোঝাচ্ছেন, আমার কাছে যে মনে হচ্ছে যে আসলে সেরকম না। এটা প্রত্যাশীদের যে মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন তাদের মধ্যে থেকে একটা প্রত্যাশীদের লিস্ট তৈরি করা হয়েছে। এটাই যে ফাইনাল তা না, এখানে সংযোজনও হতে পারে, বিয়োজনও হতে পারে, বাট এটা সামনে দেখা যাবে। সো দিস ইজ, বলা যায় যে ইট ইজ দেয়ার, ছক আঁকা হয়ে গেছে, বাট এর মধ্যে যদি আরও কোনো চেঞ্জেস আনা প্রয়োজন হয় বা কারোর সম্বন্ধে কোনো কিছু প্রবলেম দেখা দেয় তাহলে হয়তো ইট ক্যান বি চেঞ্জ, বাট ইটস স্টিল নট ইয়েট ফাইনাল। প্রত্যাশীদের মধ্যে এই লিস্টটা হয়েছে। আর যাকে মানে আপাতত স্থগিত করা হয়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, দলীয়গতভাবে সেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। বিবেচনা করে নিশ্চয়ই পরে আবার জানানো হবে যে ওখানে উনি থাকবেন না অন্য কেউ থাকবেন, না থাকলে কেন থাকবেন, সেটা দলে ওইভাবে পরে বিচার বিশ্লেষণ করা হবে। এখন নির্বাচনের দিকটা দিয়ে রাশেদ প্রধান সাহেব যেটা বললেন যে বিএনপির ভালো দিকটা দেখছেন, আমি আসলে ওনার সঙ্গে দ্বিমত পোষণ করছি না, একমত হচ্ছি, তবে আংশিকভাবে। এই ক্ষেত্রে যে হ্যাঁ নতুনত্ব এসেছে, কিন্তু এইটা রাজনীতিরও নতুনত্ব বিএনপির মাঝে, কারণ বিএনপি এত বড় একটা দল, এক একটা আসনে অন্তত পক্ষে মিনিমাম 6 থেকে 8 জনের মতো প্রার্থী বা তারও বেশি। এর মধ্যে দেখা যায় যে কাউকে না কাউকে তো দিতে হবে মনোনয়ন, তো 300 জনের বেশি তো দেওয়া সম্ভব না। তো এতে যদি
অতীতে যেটা হতো যে আগে মনোনয়নের জন্য ফর্ম কেনা হতো, জমা দেওয়া হতো, তারপরে বিচার বিশ্লেষণ করে একজনকে মনোনয়ন দেওয়া হতো এবং বলা হতো সবাইকে কাজ করার জন্য। মাঝখানে যে ঘটনাটা ঘটেছে রাশেদ প্রধান সাহেব যেটা বললেন যে এক জায়গায় 3 জন 4 জন, সেটা এই ফ্যাসিস্ট আমলের মধ্যে একটা কৌশল ছিল, কারণ নির্বাচন কমিশন বিভিন্নভাবে আমাদের এবং সব অনেক প্রার্থীদেরই প্রার্থিতা আপনার ক্যান্সেল করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছিল। সেই ক্ষেত্রে তখন ওই একটা পর্যায়ে হয়েছিল। তবে এখন বর্তমানে যেটা হচ্ছে যে হ্যাঁ, আমি নিজেও ব্যক্তিগতভাবে খুশি। তার কারণটা হচ্ছে যে দলের ভিতরে বিভিন্ন নেতার সঙ্গে বিভিন্ন নেতৃবৃন্দদের সাথে ওনাদের যে অনুসারীরা যারা আছেন, নেতাকর্মীরা যারা আছেন, এক একজনের সাথে দেখা যায় যে এক একজন চলে যায়, এতে দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়। এই জিনিসটা এখন আর হবে না। জি, অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার আমরা আসবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাওলানা আশরাফ মাহাদী, যুগ্ম আহ্বায়ক এনসিপি, এবং একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের প্রার্থী। আপনাকেও অভিনন্দন জানাচ্ছি। মাওলানা আশরাফ মাহাদী, একেবারে এনসিপি তাদের প্রাথমিক যে মনোনয়নের যে তালিকা সেটি কবে প্রকাশ করবে? আমরা তো বিএনপিটা দেখেছি, জামাত ইসলাম অনেক আগে দিয়ে দিয়েছে। ধন্যবাদ। আমাদের এনসিপির পক্ষ থেকে প্রার্থীদের যে তালিকা, এটা আমরা খুব শীঘ্রই প্রকাশ করব। আমাদের কথা ছিল যে আমরা নভেম্বরের ফার্স্ট উইক নাগাদ এটা প্রকাশ করব। তবে আমাদের চূড়ান্ত পর্যায়ের যাচাই বাছাই চলছে, আমরা হয়তো খুব দ্রুত এটা প্রকাশ করতে পারবো। এছাড়াও আমরা যেহেতু সাংগঠনিকভাবে ফেব্রুয়ারিতে দল গঠনের পর থেকেই প্রত্যেকটা আসন কেন্দ্রিক কাজ করছি এবং প্রত্যেকেই যার যার আসন নিয়ে মোটামুটি একটা সবুজ সংকেত নিয়ে কাজ করছে বেশ কয়েক মাস ধরে। তো সেই জায়গা থেকে প্রাথমিকভাবে আমাদের একটা প্রস্তুতি রয়েছে এবং সেটা ধরেই আমরা আসলে আগাচ্ছি। এবং অফিসিয়ালি, অনানুষ্ঠানিকভাবে যদিও আমরা কিছুটা সবুজ সংকেত পেয়েছি, কিন্তু অফিসিয়ালি আমরা খুব শীঘ্রই আশা করছি 1 সপ্তাহের মধ্যে আমাদের প্রার্থীটা ঘোষণা করা হবে। আমরা আসলে কোন আসনে, আমরা 300 আসনে প্রার্থী ঘোষণা করার একটা প্রস্তুতি নিয়ে সামনের দিকে আগাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। এজাজ কবির, একটু আবার আপনার কাছে ফিরবো। যেমনটা রাশেদ প্রধান বলছিলেন যে মনোনয়নের যে প্রাথমিক যে তালিকা সেটি ঘোষণা করার পরপরই বেশ কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি টুকটাক সংঘর্ষ, কখনো কখনো বিএনপি সহ বিএনপির অন্যান্য যে অঙ্গ সংগঠন আছে তাদের ভেতরেও একে অন্যের সংঘর্ষ হয়েছে, রাস্তাঘাট অবরোধ হয়েছে, এবং বিশেষ করে সর্বশেষ আমরা যেটা জানি যে সালাউদ্দিনকে প্রত্যাখ্যান করে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপিকে আলটিমেটাম দেওয়া হয়েছে। এ ধরনের সংঘর্ষ আসলে কেন তৈরি হলো, বা এরকম এর কারণে আসলে ভোট ব্যাংক অন্যদিকে যাবার কোনো জায়গা তৈরি হচ্ছে কিনা? না, কেন তৈরি হলো সেটা তো বলতে পারবো না, তবে এটা অস্বাভাবিক কিছু নয়। আমাদের বাংলাদেশের রাজনীতিতে যদি দেখি, এটা নতুন কিছু না, এটারই পরিবর্তন আসতে হবে। এটারই পরিবর্তনের একটা স্টেপ যেটা হলো যে আমাদের একক প্রার্থিতা দল থেকে করে দেওয়া। তবে হ্যাঁ, এমন হতে পারে যে কিছু কিছু জায়গায় যে আসনে দলীয় সিদ্ধান্ত হয়তো ভুল হয়েছে, বা ওখানে গ্রুপিং বেশি আছে, বা আপনার একের অধিক মনোনয়ন প্রত্যাশী থাকার কারণে একজন আরেকজনের সঙ্গে আপনার কোন দলের একটা ব্যাপার আছে। তো এটা বিএনপি বিশাল বড় একটা দল, ম্যাচিওর একটা দল, রাজনৈতিক অনেক দিন ধরে রাজনীতি করে আসছে, এটা থাকাটা স্বাভাবিক এবং এটাই ভবিষ্যতে যেন না হয়। আশা করি ইনশাল্লাহ বিএনপি আস্তে আস্তে যেভাবে এগুচ্ছে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে, এই ভবিষ্যতে এগুলা আর থাকবে না। তবে এটা হ্যাঁ, এটা একটা সময়ের ব্যাপার এবং এটা শেষের দিকেই যাবে। তবে এখন যেহেতু শুরু হয়েছে, দেয়ার উইল বি সাম হিকআপস। তো এটা দেখতে পেলে এটা মানে এটা অসুন্দর লাগে। মনে হয় যে অতীতের থেকে কি এবারে এই ধরনের ঘটনা কম ঘটলো কিনা, নাকি আসলে অতীতের থেকে বেশি ঘটেছে? না না, এখনো তো শিডিউল ডিক্লেয়ার করা হয়নি এবং আশা করি যে অতীতেও এরকম ঘটনা যা ঘটেছে, যদি ঘটেও থাকে, ভবিষ্যতে কমই ঘটবে, এটা আমরা আশা করছি। আর যদি এরকম কিছু হয় যেটা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে, ডেফিনেটলি আমরা দলের থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুব দলের কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, আরো বেশ কয়েকটা বহিষ্কারের ঘটনা আছে এবং সেখানে তাদেরকে দলীয় সাংগঠনিক নেওয়া হবে, পদক্ষেপ নেওয়া হবে। সেটা সংগঠনের জায়গা থেকে নিবে এবং মানে গাড়ি চালাবেন, অ্যাক্সিডেন্ট হবে না এটা হতে পারে না, অ্যাক্সিডেন্টও হবে, ড্রাইভারও লাইসেন্সও ক্যান্সেল হবে, আবার কিছু যাত্রী ইনজুর্ড হবে, তাদের চিকিৎসা হবে, বাট স্লোলি ইউ ডেভেলপ অ্যান্ড ইউ ইমপ্রুভ, রাইট? দেন দ্যাটস হাউ ইউ গো। জি, ধন্যবাদ। রাশেদ প্রধান, একটু আপনার কাছে আসি। আমরা দেখতে পেয়েছি যে গতকালকেও জামাতের একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী, তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন, তাকেও জিজ্ঞেস করেছিলাম। তিনি বলছিলেন যে এবারের নির্বাচন
বিএনপির একটি জোট এবং জামাত ইসলামের একটি জোটে হবে। জাকপা কি আসলে কোনো জোটে চড়ে বসছে কিনা? চমৎকার প্রশ্ন। মানে জোটে চড়ে বসছে কিনা এটা বলার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আগামী নির্বাচনটাই মূলত হবে বিএনপি নেতৃত্বাধীন জোট বনাম জামাত নেতৃত্বাধীন জোটের মধ্যে। এটা আমরা মোটামুটি ক্লিয়ার এই জায়গাটা। এই দৃশ্যপট থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা একসময় 20 দলীয় জোটে ছিল বিএনপি নেতৃত্বাধীন, পরবর্তীতে বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে ছিল। বিএনপির সকলের সাথেই আমাদের সুসম্পর্ক বজায় আছে। একই সাথে সাথে কিছু বিষয় নিয়ে বিএনপির সাথে দ্বিমত হওয়ায় এই মুহূর্তে আমরা জামাত নেতৃত্বাধীন বা জামাত ইসলামী আন্দোলন সহ যে 8টি দল রাজপথে আন্দোলনে আছে, যুগপৎ আন্দোলনে, সেখানে জাকপা আছে। আমাদের মধ্যে অফিসিয়ালি কোনো জোট এখনো গঠন হয় নাই, তবে আলোচনা চলছে এই 8টি দল সহ আরো অন্যান্য দল মিলে একটি নির্বাচনী জোট, শব্দটা আমি বলবো না, একটা সমঝোতা হতে পারে, সেটার সম্ভাবনা প্রবল। এবং সেক্ষেত্রে ওই এক বাক্সে ভোটের যে থিওরি বা পলিসিটা দেওয়া হয়েছে সেভাবে জাকপা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আসলে এই বিষয়টি কবে আলোর মুখ দেখবে, বা এরকম কোনো ডেডলাইন আছে কিনা? না, ডেডলাইন তো আপনার তখন সেট হয় যে নির্বাচনটা তফসিল ঘোষণা হয়েছে, তখন ডেডলাইন সেট হয়। এখনো তো ডেডলাইন সেট করার মতো কোনো ডেডলাইন আসেনি। যেমন আমার প্রিয় এনসিপির ভাই যেটা বললো যে প্রথম সপ্তাহে ঘোষণা করার কথা ছিল, আমরা একটু সময় নিচ্ছি। অর্থাৎ এই ঘোষণার ক্ষেত্রে কিন্তু একটা সময় আছে। আপনি দেখবেন যে 237টা পরবর্তী 236 বিএনপির যে প্রার্থিতা ঘোষণা, এরা কিন্তু সব জাতীয়তাবাদী দলের ক্যান্ডিডেট। বিএনপিকে কিন্তু তার শরিক দলদের জন্য আসন ছাড়তে হবে, এবং সেটা কিন্তু তারা এখনো ঘোষণা করে নাই। অর্থাৎ বিএনপিও সময় নিচ্ছে। এই জায়গাতে আমরা যারা আছি আন্দোলনে, যাদের মাধ্যমে একটি নির্বাচনী সমঝোতা হতে পারে, আমরাও সময় নিচ্ছি যাতে ঘোষণার পরে আবার উইথড্র করতে না হয় বিএনপির মতো। বললাম 237, 24 ঘন্টা যাওয়ার আগেই যাতে ওটা 236 না হয়ে যায়। তো বুঝে শুনে প্রার্থিতা ঘোষণা করাই উত্তম, সময় নিয়ে ধৈর্যের সাথে করাই উত্তম। আমরা সেই প্রক্রিয়ার মধ্যে আছি। ধন্যবাদ। মাওলানা আশরাফ মাহদী, একটু আপনার কাছে আসি। আমরা জানতে পেরেছি যে খালেদা জিয়া যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই সব আসনে এনসিপি প্রার্থী দেবে না। তার মানে কি খালেদা জিয়া 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? তো 3টি আসনে কি আসলে এনসিপি প্রার্থী দিচ্ছে না? এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি আসলে দলীয় বাইনারির বাইরে গিয়ে ভাবতে হবে আমাদের একটু। আমরা বিগত 16 বছর আন্দোলন সংগ্রামের একটা ভিন্ন জায়গায় খালেদা জিয়াকে দেখেছি। উনি পার্টিজান জায়গার থেকে অনেক উপরে গিয়ে উনি আসলে এই আন্দোলন সংগ্রামটা চালিয়ে গেছেন আপসহীন একজন নেত্রী হিসেবে। তো সেই জায়গা থেকে বাংলাদেশে ফ্যাসিবাদ পরবর্তী সময়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত সেই প্রাপ্য সম্মানটুকু তাকে দেয়া। এবং আমি মনে করি যে এটা শুধু এনসিপির জন্য না, আমাদের অপরাপর যতগুলো রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, একজন আপসহীন নেত্রী হিসেবে তার প্রতি এই শ্রদ্ধাটুকু প্রত্যেকটা রাজনৈতিক দলের থাকা উচিত বলে আমি মনে করি। এবং আমরা তো আমাদের সিদ্ধান্তটা জানিয়েই দিয়েছি, এবং আমরা এটা একটা সময় উপযোগী এবং সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছি বলেই আমরা মনে করি। অনেক অনেক ধন্যবাদ। হয়তো আপনি যেভাবে বলছেন বা এনসিপি যেভাবে বলছে সেটি হতে পারে রাজনীতির একটা চমৎকার একটা সৌন্দর্য বা চমৎকার একটা উদাহরণ। আমরা এই মুহূর্তে একটা বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো, এই ছুটছি নির্বাচনী ট্রেন সংক্রান্ত সকল প্রশ্ন উত্তর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান। আমি আবারও আলোচনায় ফিরছি আমাদের অতিথিদের কাছে। আমি একটু রাশেদ প্রধান আপনার কাছে আসতে চাই। একটু বলবেন যে জামাত ইসলাম তো আঞ্চলিকভাবে বা 6 মাস আগেই তাদের যে প্রাথমিক প্রার্থী তালিকা সেটি কিন্তু দিয়ে দিয়েছে, তাহলে কেন্দ্রীয়ভাবে বা চূড়ান্তভাবে প্রার্থী তালিকা দিতে জামাতের দেরি কেন হলো? বা আসলেই কি এখনো জামাত ইসলাম কি এগিয়ে আছে? চূড়ান্ত প্রার্থী তালিকা আপনিও যেমন একটু আগে জিজ্ঞেস করছিলেন, যদি জোট হয় তাহলে কি হবে, জাকপা কোন জায়গায় যাচ্ছে। দেখুন, চূড়ান্ত হচ্ছে কখনোই তফসিলের আগে হবে না। এটা বিএনপির ক্ষেত্রেও হবে না, জামাতের ক্ষেত্রেও হবে না। এনসিপি যদি আলাদা নির্বাচন করে, আমি এখনো নিশ্চিত না, তাদের ক্ষেত্রেও হবে না চূড়ান্ত। এবং যখনই আপনার সাথে শরিক থাকবে, শরিকদের সাথে আসন ভাগাভাগির একটা ব্যাপার থাকবে, এই সব কিছু শেষ হওয়ার পরে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। তবে এই যে 6 মাস আগে জামাতের যে প্রার্থী তালিকা ঘোষণা এবং তাদের মধ্যে যে গ্রুপিং নাই, কোন্দল নাই, আগুন জ্বলে ওঠার ব্যাপার নাই,
এই জিনিসটা প্রমাণ করার পর জামাত এই যে 6 মাস যে প্রচারণাটা করেছে, এই জায়গাটার থেকে ডেফিনেটলি তারা একটা অ্যাডভান্টেজ পাবে। কারণ বিএনপি হচ্ছে এতদিন একটা অনিশ্চয়তার মধ্যে ছিল যে কে দাঁড়াবে। অনিশ্চয়তা যে গতকাল শেষ হয়ে গেছে তা না, এখনও অনিশ্চয়তা আছে। এবং গতকাল থেকে যে এই গ্রুপিং কোন্দল নিয়ে যে আগুন জ্বলে ওঠা বা বিরোধিতা করা, এটা কিন্তু সামনে বিএনপির আরও বাড়বে। কেন বাড়বে? কারণ হচ্ছে এখনও বিএনপি শরিকদের প্রার্থীর নামের তালিকা প্রকাশ করে নাই। এখন তো বিএনপির একজনকে দিচ্ছে, বিএনপির আরেকজন বলছে মানি না। যখন শরিককে দেওয়া হবে তখন তো ডাবল মানি না। এই সব কিছু ম্যানেজ করে, যেমন আমি দেখলাম পার্থ ভাইয়ের ভোলাতে বিএনপির আক্রমণ, এর আগে বিপি নুরুল হক নূরের উপর বিএনপির আক্রমণ। তো এই যুগপথের শরিকদের উপর তো বিএনপি 5ই আগস্টের পর দফায় দফায় আক্রমণ করেছে, এখনও করছে। তো ওই প্রার্থিতা ঘোষণার পরে এই গোলমালটা আরও বেড়ে যাবে। তো জামাতের একটা সুবিধা হচ্ছে তাদের মধ্যে এই গ্রুপিং এবং কোন্দলটা নাই। দেখুন তারা যে 6 মাস আগে ঘোষণা করলো, মাঠ চষে বেড়ালো, ভোটের দিক দিয়ে ভোটের রাজনীতিতে কিন্তু এই একটা জায়গায় জামাত বিএনপির চেয়ে অনেকখানি এগিয়ে গেছে। এবং জামাতের সুবিধা হচ্ছে শরিকদেরও যখন বন্টন করা হয় ওখান থেকে কিন্তু এইভাবে বিদ্রোহী প্রার্থী এগিয়ে আসে না বা ভোটে দাঁড়ায় যায় না। এই সব কিছু মিলিয়ে যদি ভোটের রাজনীতির কথা বলেন, চূড়ান্ত প্রার্থী তালিকা তফসিলের পরেই আসবে এবং এই ভোটের রাজনীতিতে জামাত অন্তত 6 মাস এগিয়ে আছে। ধন্যবাদ। এজাজ কবির, একটু আপনার কাছে আসবো। রাশেদ প্রধান যেমনটা বললেন যে আসলে যখন শরিকদের আসনগুলো ঘোষণা হবে তখন কি আসলে মানি না, ডাবল মানি না, এরকম অবস্থা তৈরি হবে কিনা, তার সাথে একটা সম্পূরক প্রশ্ন থাকবে, সেটা হলো সিলেট 1 আসন নিয়ে বিএনপির চূড়ান্ত ভাবনাটা কি? কি হবে কি হবে না ভবিষ্যৎ বলা মুশকিল। বিএনপি একটা বড় দল, এর মধ্যে কোন্দল থাকতেই পারে, গ্রুপিং আছেই, মনোনয়ন প্রত্যাশী অনেক, ঝামেলা হতেই পারে। সেটা দলকে দলীয়ভাবে সামাল দিতে হবে, প্রয়োজনে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। সেরকম হতেও পারে, না হওয়াটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আমি যদি রাশেদ প্রধান সাহেবের কথায় যদি একটু আমি যেটা বুঝলাম বা আমি যদি একটু ইন্টারপ্রেট করার চেষ্টা করি, উনি হয়তো ইনডাইরেক্টলি বলতে চেয়েছেন যে জামাত যেহেতু 6 মাস এগিয়ে আছে, বিএনপি 6 মাস পিছিয়ে আছে, এরকম কিছু একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে। আমি আগানো পিছানো নিয়ে কোনো কথা বলবো না, তবে আমার কাছে যেটা মনে হয় যে জামাতের বডি ল্যাঙ্গুয়েজ স্বয়ং বলে দিচ্ছে এবং তাদের যে পলিটিক্যাল স্ট্র্যাটেজিটা তারা এখন নিচ্ছে, এতে মনে হচ্ছে জামাত নিজেই মনে করে না যে তারা এগিয়ে আছে। জামাত নিজেই মনে করে যে তারা পিছিয়ে আছে এবং বিএনপির সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আরও কীভাবে এগিয়ে যেতে হবে। একদিকে তারা ইলেকশনের জন্য 6 মাস আগের থেকে ক্যান্ডিডেসি ডিক্লেয়ার করে তারা ইলেকশনের প্রচারে নেমে গেছে, অন্যদিক দিয়ে পিআরের আন্দোলনে নেমে গেছে। এখন আবার এই সনদ নিয়ে, এটা লিগালিটি নিয়ে প্রশ্ন তুলে আরেকটা ক্যাওস ক্রিয়েট করার চেষ্টা করতেছে। আবার ওনাদেরই এক লয়ার 106 নিয়ে প্রশ্ন তুলে এই গভর্নমেন্টের লিগালিটি প্রশ্নবিদ্ধ করছে। সো অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে যে জামাত ইজ লাইক মানে ট্র্যাকলেসলি চিন্তাভাবনা করছে এবং ডাইভার্শনারি ট্যাকটিক্সটা নিচ্ছে। এবং জামাত স্টিল, আমি অনেক সময় দুষ্টামি করে বলি আর কি, এটা ওইরকম, জামাত এখন পর্যন্ত তো ওই বিএনপির সাথে শরিকে থাকাকালীন যতটুকু সরকারে গিয়েছিলেন তাই, এককভাবে তো সরকারে কোনোদিন আসেনি। এইবার ইলেকশনে বোঝা যাবে যে কি অবস্থা হয়, তাদের কয়জন কর্মী আছে, কয়জন সমর্থক আছে এবং তাদের কয়জন নেতা আছে, এটা আমরা এখনও অনেকেই জানি না। বাট দেখা যাক আর সামনে কি হয়। তবে আমার একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে যে রাজনীতিটা উন্মুক্তভাবে করা উচিত। জামাতের রাজনীতিটা ওইরকমভাবে উন্মুক্ত না। যেরকম সবাই জানে যে জাকপার প্রধান কে হবেন, কিভাবে হবেন, বিএনপির প্রধান কে হবেন, কিভাবে হবেন, এনসিপিটাও ভবিষ্যতে জানা যাবে। কিন্তু জামাতেরটা আমরা অনেক কিছু জানি না, ওনারা কিভাবে কি করেন না করেন, স্পষ্ট না, খোলাসা না, উন্মুক্ত না। সো ওই উন্মুক্ত রাজনীতিটা ইট হ্যাজ টু বি ক্লিয়ার টু দ্য পিপল যে কীভাবে ওনারা পরিচালনা করছেন ওনাদের দলটা, কিভাবে কি, তা কার পরে কে কে কি, এইভাবে আসলে এটা আমার কাছে মনে হয় জনগণের সামনে যদি তুলে ধরা যায়, ওনারা যদি তুলে ধরেন, তাহলে রাজনীতির জন্য ওনাদের আরও ভালো হবে। যেরকম ডাকসু চাকসু রাকসুতে একটা অ্যালিগেশনস আসছে যে ওনারা ওনাদের নিজের পরিচয়ে রাজনীতি করেন নাই, এটা কিন্তু ওনাদের ক্রেডিটে যায় না, রাজনীতিক ক্রেডিটে যায় না, এটা বড় হচ্ছে ডিসক্রেডিটস দেয়ার ওন পলিটিক্যাল স্ট্র্যাটেজি আর কি। ধন্যবাদ।
আমি একটু মাওলানা আশরাফ মাহাদি আপনার কাছে প্রশ্ন থাকছে, আসিফ মাহমুদ কোন আসন থেকে নির্বাচন করবেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রথমে তো সরকার থেকে পদত্যাগ করবেন, তারপরে সেই কোন আসন থেকে নির্বাচন করবেন সেটা তিনি ঠিক করবেন। তবে এখানে কিছু রিউমার ছড়ানো হয়েছে যে বিএনপি থেকে এই আসনটা ছেড়ে দেওয়া হলো, উনি হয়তো এই আসনের জন্য চিন্তা করছেন, কিন্তু পরক্ষণে আমরা দেখেছি যে যেই আসনের কথা আসলে বলা হচ্ছে তিনি একটা ভিন্ন আসনের ব্যাপারে ইঙ্গিত করছেন। তো অতএব এখনও সব কিছু ফাইনাল না, চূড়ান্ত না আসনের ব্যাপারটা, তো আর সেটা অনেকটা তার আসিফ মাহমুদের ব্যক্তিগত সিদ্ধান্তও বটে যে কোন জায়গা থেকে আসলে তিনি প্রস্তুত নির্বাচন করার জন্য। তো সেই জায়গাগুলো আছে আসলে, এটা এখনও চূড়ান্তভাবে বলার এবং দলীয়ভাবেও এই বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি যে তিনি কোন আসন থেকে নির্বাচন করবেন। এর পাশাপাশি আরেকটা সম্পূরক প্রশ্ন থাকবে, বিএনপি তো 10 জন প্রার্থীকে নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, এনসিপি কতজন নারী প্রার্থী মনোনয়ন দিতে পারে বলে আপনি মনে করেন? আমি বলবো যে আপনি যদি এনসিপির রাজনীতিটা একদম শুরু থেকে দেখেন, আমরা সবসময়ই এখানে নারীদেরকে রাজনীতিতে কিভাবে অংশগ্রহণ করানো যায় এবং তাদের মানে নারী বান্ধব পরিবেশটা কিভাবে নিশ্চিত করা যায় সেই জায়গাটাতে কিন্তু আমরা শুরু থেকেই বদ্ধপরিকর ছিলাম, আমরা চেষ্টা চালিয়ে গেছি। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে একদম 5ই আগস্টের পর থেকেই যে কয়টা ইস্যু এসছে এনসিপির মতো সোচ্চারভাবে সেই জায়গায় ভূমিকা নিয়েছে এই ধরনের রাজনৈতিক দল আপনি কম পাবেন। অতএব মানে নারী অধিকার প্রশ্নে এনসিপি যে অন্য দলগুলোর চেয়ে কিছুটা এগিয়ে এ ধরনের একটা পারসেপশন কিন্তু আছে, সেটা সঙ্গত কারণেই আছে। তো সেই জায়গা থেকে তো আমি অবশ্যই আশাবাদী এবং এটা আমি দেখতেও পাই যে বিএনপি মতো বড় একটা দল যদি 10 জনকে প্রার্থিতার জায়গায় ঘোষণা করে, তো এনসিপির জায়গা থেকেও যখন 300 আসনে আমরা প্রার্থী ঘোষণা করব, এখানে অবশ্যই আমরা সর্বোচ্চ অংশগ্রহণটাই নিশ্চিত করব। ধন্যবাদ। একটু এজাজ কবির আপনার কাছে আরেকবার ফিরবো। দুটো বিষয় আছে, চট্টগ্রামের 10টি আসনের 5টিতেই নতুন মুখ, তারা আসলে নির্বাচনী চ্যালেঞ্জ নিতে কতটা প্রস্তুত, বিশেষ করে যদি আমি মীর হেলাল তার আসনের কথা বলি, সেটিকে আসলে হেফাজতের দুর্গ বলা হয়, সেই জায়গায় আসলে প্রার্থিতা করতে গেলে আসলে কতখানি চ্যালেঞ্জ নিতে হবে বলে আপনি মনে করেন? দেখেন, আপনি যে প্রশ্নটা করলেন এটার উত্তর আসলে আমার কাছে নাই। তবে মীর হেলাল সাহেবের যেই আসনটা, এবং উনি চিটাগাং বিভাগেরও উনি দায়িত্বে দলীয়ভাবে দায়িত্বে আছেন। জি, উনি অতীতে দীর্ঘ সময় ধরে ফ্যাসিস্ট আন্দোলনে যেভাবে উনি ওনার পদচারণা রেখেছেন, ওনার সাইন্স মার্কস রেখেছেন ফর দি আন্দোলন, এবং ওনার যেই রাজনৈতিক প্রজ্ঞা এবং নেতৃত্ব দেবার যেই ইয়েটা এক্সপেরিয়েন্সটা ওনার আছেন, এটা খুব কম এই ইয়াংদের মাঝে খুব কম মানুষেরই আছে। সো ওটা যারই দুর্গ আপনারা বলেন না কেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি ওটা মীর হেলালেরই দুর্গ। সো ওইখানে আর দল যখন তাকে দিয়েছে, দল আরও অনেক কিছু বিবেচনা করেই দিয়েছে। সো মীর হেলালের ওই জায়গাটায় হি ইজ দি বেস্ট ম্যান অ্যান্ড দি পারফেক্ট ম্যান ফর দ্যাট পার্টিকুলার প্লেস, এখানে নো ডাউট। ধন্যবাদ। রাশেদ প্রধান, একটু আপনার কাছে আসি, একটু বলবেন কুড়িগ্রাম 4 আসনে ছোট ভাই জামাতের প্রার্থী হয়েছে, বড় ভাই বিএনপির প্রার্থিতা পেয়েছেন এবং একই আসনে, এটা কি আসলে পারিবারিক ভাগবাটোয়ারের ভিতরে চলে গেল? এটা নিয়ে আসলে ব্যাপক আলোচনা সমালোচনা আছে সেই আসনে, এবং বিশেষ করে গণমাধ্যমেও কিন্তু এই সংক্রান্ত সংবাদও এসেছে। না, আমি আমার জায়গা থেকে মনে করি এটা সমালোচনা করার কিছু আছে বলে আমি মনে করি না। মানে একটা পরিবার থেকে এক ভাই বিএনপি সমর্থক, আরেক ভাই জামাত সমর্থক, এটা তো হতেই পারে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি একটা আপনাকে ছোট্ট এবং মজার এক্সাম্পল দিই, সেটা হচ্ছে 70 পূর্ব রাজনীতিতে আমার মরহুম দাদা গমিরুদ্দিন প্রধান মুসলিম লীগ করতেন, উনি মুসলিম লীগ থেকে এমপি ছিলেন, স্পিকার ছিলেন, এবং সেই সময়ে আমার মরহুম পিতা শফিউল আলম প্রধান আওয়ামী ছাত্রলীগ করতেন, এবং আমার দাদা এবং আমার বাবার মধ্যে তুমুল মারামারি হতো। তারা সারাদিন মারামারি করে রাতের বেলা এসে এক বাসার মধ্যেই ঘুমাতেন, বাসার মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু রাজপথে যখন নামতেন মুসলিম লীগের সমাবেশস্থল, সেখানে শফিউল আলম প্রধানের নেতৃত্বে ওই সময় নেতৃবৃন্দ যে গিয়েছে এবং একে অপরের সাথে ক্ল্যাশ হয়েছে, এরকম ইতিহাসও আছে।
যেই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার দাদা। তা আমি যেটা মনে করি, একটা আসন থেকে দুই ভাই নির্বাচনে অংশগ্রহণ করবেন, একজন বিএনপির হয়ে একজন জামাতের হয়ে, সেটা তাদের ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন। দুইটা দলই কিন্তু তাদেরকে মূল্যায়ন করেছে ওই বিশ্বাস এবং আস্থা রেখে। তো এটা আমি ভাগবাটোয়ারা হিসেবে দেখতে রাজি নই। আমি মনে করি এটা একটা সম্প্রীতির উদাহরণ, এটা একটা ভালো উদাহরণ। এই উদাহরণটা আরো বেশি হওয়া উচিত। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে বাকিটা, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আর একবার। দেখছি নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। মাওলানা আশরাফ মেহেদী, আপনাকে দিয়ে এবারে শুরু করতে চাই। এনসিপি যখন তাদের মনোনয়ন ঘোষণা করবে, তারপরেও কি আসলে যারা মনোনয়ন বঞ্চিত হবেন, এই বিএনপি নেতাকর্মীদের মতো অবস্থা কি এনসিপি নেতাকর্মীরাও করবেন কিনা? আমি একদমই মনে করি না সেরকম কিছু হবে, কারণ আমরা মোটামুটি সাংগঠনিক কার্যক্রম যখন থেকে শুরু করেছি এবং আমাদের কমিটিগুলো যখন থেকে আমরা গুছিয়ে নিয়ে আসছি, আমরা কিন্তু একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে আমাদের সাংগঠনিক দায়িত্ব যাদেরকে দেয়া হচ্ছে, যারা আহ্বায়ক হচ্ছেন, সদস্য সচিব হচ্ছেন, যেহেতু আমরা একটা নতুন দল এবং ওইখানে আসলে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদেরকে কিন্তু সে ধরনের একটা সবুজ সংকেত দেয়া হচ্ছে আগে থেকেই। তো আমরা মেন্টালি প্রিপেয়ার্ড এবং এই জায়গাটাতে আসলে ঘোষণা করার পরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্যই আমরা একটু সময় নিচ্ছি এবং আমি মনে করি যে এটা আসলে খুব পিসফুলি একটা আমরা ওই সময়টা খুব ভালোভাবেই পার করতে পারবো এবং ওই সময় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। এটা আমি মানে দলের ভেতরের বর্তমান পরিস্থিতি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সবকিছু বিবেচনায় রেখে এই কথাটা নিশ্চয়তার সাথেই বলতে পারি। ধন্যবাদ। রাশেদ প্রধান, এবার একটু আপনার কাছে আসবো। এনসিপির আক্তার তিনি বলেছেন যে আসলে বর্তমানে দেশে যেই সংকট, রাজনৈতিক সংকটের জায়গা তৈরি হচ্ছে, সেইগুলোর জন্য বহুলাংশে বিএনপি দায়ী এবং ৭৫ পরবর্তী সময় যেসব রাজনৈতিক সংকট তৈরি হচ্ছিল সেগুলোর জন্য যেরকম আওয়ামী লীগ দায়ী, একইভাবে বর্তমানে ২৪ পরবর্তী সময়গুলোর জন্য বিএনপি দায়ী। আপনারা কি তাই মনে করেন? না, দেখুন, আমি বিষয়টাকে একটু অন্যভাবে দেখি। বিএনপি দায়ী কিনা আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করে আপনি যদি বলেন বিএনপি দায়ী, তাহলে আমি একটু ব্যথিত হব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে বর্তমান রাজনৈতিক শূন্যতার জন্য দায়ী এবং সেটা আওয়ামী লীগ যেরকম দায়ী ছিল ওরকম দায়ী, তাহলে আমি জিনিসটার সাথে একমত না। তবে অন্যভাবে যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, বিএনপি তো সবচেয়ে বড় দল, এটা তো অস্বীকার করার কিছু নাই। আপনি যত দলকেই সামনে এক্সাম্পল আনেন, বিএনপি সবচেয়ে বড় দল বাংলাদেশের। তো বড় দলের দায়িত্বটা বেশি থাকে, ছোট দলের দায়িত্ব কম থাকে। বিএনপির হয়তো কিছু জায়গায় সুযোগ ছিল যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অতীতে বিএনপি জামাত সহ আমরা সবাই যেভাবে একসাথে ছিলাম, সেই ঐক্যটাকে ধরে রাখার ব্যাপারে বিএনপির একটা বড় ভূমিকা রাখার প্রয়োজনীয়তা ছিল। আমি মনে করি যেই জায়গাটাতে বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে, কিছুটা শূন্যতা তো অবশ্যই সৃষ্টি হয়েছে, অনৈক্য হয়েছে, আওয়ামী লীগ সুযোগ পাচ্ছে, হিন্দুস্তান সুযোগ পাচ্ছে। এই জায়গাটাতে বিএনপির একটা বড় রোল প্লে করার সুযোগ ছিল, যেটা তারা পালন করতে পারেনি। ধন্যবাদ। ধন্যবাদ। এই একই বিষয় নিয়ে ব্যারিস্টার ইজাজ কবির একটু বলবেন। এটাতে তো অনেক কিছু বলার আছে, এটা শুরুতেই প্রশ্ন তুললে ভালো হতো। যে অল্প সময়ে আমি বলার চেষ্টা করি যে বিএনপির হয়তো বা কিছু ব্যর্থতা আছে, সফলতাও আছে, কিন্তু বিএনপি কি ব্যর্থ কেন বলা হচ্ছে? এই রিফর্ম কমিশনের ৫১টা রিফর্মে দ্বিমত পোষণ করার জন্য মানে দায়ী দেওয়া হচ্ছে, নাকি ৭৭৫টাতে একমত হওয়ার জন্যে তাদেরকে দোষারোপ করা হচ্ছে? এইগুলো আগে বুঝতে হবে। এবং এখন যেই প্রশ্নগুলি উঠছে, এইগুলা যে শুধু মেয়র মানে কথা বলার জন্য, রাজনীতি করার জন্য যদি ওনারা এই কথাগুলি বলে থাকেন এবং এসব ইস্যুসগুলি তুলে থাকেন, এটা খুবই দুঃখজনক হবে না? এটা বরঞ্চ আমাদের সবাইকে ব্যথিত করে, কারণ এটা আমাদের অগ্রযাত্রাকে বাধা দিচ্ছে। কারণ এর মধ্যে এই ৫ই আগস্টের পরবর্তী সিচুয়েশনে রাজনীতিতে যেরকম একটা পরিবর্তন আসছে, একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে, ঠিক সিমিলারলি আপনার কনস্টিটিউশনালি এবং লিগালি দেয়ার ইজ সাম কমপ্লিকেশনস। এবং অতীতের সরকার এই সংবিধানে অ্যামেন্ডমেন্ট আনার ফল এমনভাবে এনেছে এবং এমনভাবে বিকৃত করেছে পুরা জিনিসটাকে, যে এইটা
আনডু বা রিঅ্যামেন্ড করতে গেলেও সেই আইনের প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে যেতে হবে এবং সেই জায়গাগুলোর থেকে আমাদের সবাইকে বুঝতে হবে। সেই জায়গাগুলি যদি না বুঝে এবং না বুঝে যদি মন্তব্য করে বা না বুঝে যদি কোনো কিছু বলে বা বুঝে যদি কিছু বলে, তাহলে সেখানে কি অন্তরায় দাঁড়াবে সেই কনসিকোয়েন্সের হিসাবটা বুঝে তাদেরকে সেগুলো বলা উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা এখন এই কাজগুলি করছে, বিশেষ করে আমি বলবো যে বিএনপির মতো বড় দল যারা আছেন, যেমন জামাত আছেন, এবং এনসিপিও বেশ বড়, এনসিপি ইজ অলসো গাইডেড ভেরি প্রপারলি। ওনারা যেসব মাঝে মধ্যে যেসব ইস্যুসগুলি তুলেন, দোজ হ্যাজ সাম ভেরি মাচ মানে লিগাল কমপ্লিকেশনস আছে, কনস্টিটিউশনাল ইস্যুস আছে এবং আন্তর্জাতিক মানে রাজনীতিরও একটা হিসাব আছে। ওই সব জায়গাতে যদি আমরা একসাথে খেলতে না পারি, তাহলে এইখানে শুধু বিএনপিকে দোষ দিয়ে লাভ নেই, কারণ বিএনপিকে ব্যালেন্স করতে হলেও আপনাদের সবাইকে লাগবে, আর আপনাদের নিজেদেরকেও ব্যালেন্স করতে, রাজনীতি ব্যালেন্স করতে হলেও বিএনপিকে লাগবে। সো ওই জায়গাটা থেকে আমাদেরকে চিন্তা ভাবনা করে আমাদেরকে একটা জায়গায় এসে ঠিক করে তারপরে আমরা দল পরিচালনা কিভাবে করব, দেশ পরিচালনা কিভাবে করব, সেখানে আমাদের দ্বিমত থাকতে পারে। বাট মোটা দাগে আমাদের আমরা একেবারে প্রেসিডেন্ট কেন থাকলো, সংবিধান মানবো না, এইসব জায়গাতে কমপ্লিকেশনস এবং ওইসব জায়গাতে আমার মনে হয় বুঝে শুনে তর্কে, রাজনৈতিক তর্কে জড়ানো উচিত। ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি, আমরা একদম খুব সংক্ষেপে উত্তরটা নিব, যদিও প্রশ্নটা একটু বড়। হিরো আলম, এই নাম নিশ্চয়ই আপনারা সবাই শুনে থাকবেন। তিনি ঢাকা 17 এবং বগুড়া 4 এই দুটো আসন থেকে নির্বাচন করবেন এরকম ঘোষণা দিয়েছেন এবং তিনি স্বতন্ত্র প্রার্থী, সম্ভবপর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তিনি নির্বাচন করবেন। বিগত নির্বাচনগুলোতে হিরো আলমের যে অভিযোগ ছিল সেটি হচ্ছে যে তাকে নির্বাচন হারিয়ে দেওয়া হয়েছে, ভোট কারচুপি হয়েছে, এরকম নানাবিধ অভিযোগ ছিল আপনার, এবং একই সঙ্গে তার উপরে হামলাও হয়েছে, এরকম বেশ কিছু অভিযোগ এবং মোটা দাগে বেশ কিছু প্রমাণও আসলে গণমাধ্যমেও এসেছিল। এবারের নির্বাচনে, সামনে যে নির্বাচন আসতে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো কি আসলে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে পেয়ে বা এরকম দুর্বল প্রার্থী বা ধরে নিচ্ছি যে সাধারণ প্রার্থী তাকে পেলে কি আসলে চেপে ধরবে কিনা? একদম শেষ মুহূর্তে, একদম সব পিআর সিস্টেম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে হিরো আলম ইলেকশনই করতে পারবে। আর এখন যে ইলেকশন প্রসেসে আমরা আছি, ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম, এখানে হিরো আলম ইলেকশন করতে পারবে এবং নির্বাচন সুষ্ঠু হবে আমরা আশা করি। এই সরকারের অধীনে আমরা একটা ফ্যাবুলাস ইলেকশন দেখবো আমরা আশা করি, নিরপেক্ষ ইলেকশন দেখবো আশা করি। সেই ক্ষেত্রে হিরো আলমের যতটুকু পপুলারিটি আছে, হিরো আলম ডেফিনেটলি উইল গেট হোয়াট হি ডিজার্ভস। অনেক অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে, আমরা আজকের মতো এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।